শ্রেয়না জ্ঞান হারাবার আগে ভাইকে হাতের ইশারায় কাছে ডাকে। মনে হচ্ছে জীবন এক্ষুনি বের হয়ে যাবে তার। কিন্তু সেজান আজ বোনের কথা শুনল না, ছুটে গেল রুহির দিকে। এক নাগাড়ে থাপ্পড় দিতে লাগলো রুহির গালে। রুহি তখন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। তা দেখে সেজান চুলের মুঠি ধরে রুহিকে ফ্ল্যাটের বাইরে বের করে মুখের উপর ধরাম করে দরজা লাগিয়ে দিল। ছুটে এলো বোনের কাছে। ততক্ষণে চোখ বন্ধ করে নিয়েছে শ্রেয়না। কপাল ফেরে রক্তের ফোয়ারা বয়ে যাচ্ছে। শ্রেয়নার মাথায় একটা ওড়না বেঁধে দেয় সেজান। বোনকে পাজাগোল করে বের হতে চায় বাসা থেকে। তখন শ্রেয়া ভাইয়ের পিছু পিছু গলা ফাটিয়ে চিৎকার করে এগিয়ে আসছে। কয়েক বছর আগের মতো পুনরায় নিজেকে অসহায় ঠেকল সেজানের। বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। উত্তাল ঝড় বইছে। ফ্ল্যাটের দরজা খুলে রুহিকে পেল না সেজান, কিন্তু সামনে 3জন ছেলেকে দেখতে পেল। একজন হুইল চেয়ারে বসে আছে, বাকি 2জন দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আড্ডা দিচ্ছিল তারা। সেজান তেমন মাথা খাটালো না, দ্রুত এগিয়ে এসে বলল, তোমরা এই ফ্ল্যাটে নতুন এসেছো না? হুইল চেয়ারে বসে থাকা ছেলেটা নম্রতার সাথে জি বলে ওঠে। সেজান দ্রুত কণ্ঠে বলে ওঠে, আমার ছোট বোনটাকে দেখে রেখো। আমি কিছু সময় পর ফিরে আসছি। ভরসা করে রেখে যাচ্ছি। বিশ্বাস ভেঙো না ভাই। মীরাব দ্রুত মাথা নাড়ায়। চিন্তা করবেন না ভাইয়া, আমরা এখানেই আছি, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। সেজান দ্রুত লিফটের দিকে পা বাড়ালো। আবরণ, মীরাব, সানি অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। মীরাবের বুকটা যেন ছ্যাদ করে ওঠে শ্রেয়নার এমন হাল দেখে। রক্তের ধারা ওড়না বাঁধার পরেও গড়িয়ে পড়ছে। ফর্সা মুখশ্রী রক্তের জন্য লাল হয়ে আছে। লম্বা সিল্কি চুলগুলো দুলছে। 3 বন্ধুই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেদিন এভাবেই তোর প্রাণ বাঁচাতে তোকে কাঁধে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে গিয়েছিল আবরণ। তোর মাথায় আপুটার ওড়না বাঁধা ছিল। হলো কি এদের? সবসময় তো হাসি খুশিই দেখি, পারিবারিক মামলা নাকি? আবরণ শ্রেয়ার ক্রন্দনরত মুখশ্রীর দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। অস্ফুট স্বরে বলে, গলার কাছটা দেখলাম, কামড়ানোর দাগ, অন্য কোনো কেস, কিন্তু নিজের বাড়িতে কেমন কি? শ্রেয়া মাঝখান থেকে ফট করে বলে উঠল, আপু আমাদের বাড়িতে কাল ছিল না। আবরণ ব্যতীত সবাই চমকালো। আবরণের চেহারায় শুধু কৌতূহল প্রকাশ পাচ্ছে। পরবর্তীটুকু জানার জন্য উদগ্রীব হলো তারা। কোথায় ছিল তোমার আপু? শ্রেয়া ছোট্ট হাতে গাল মুছে নেয়, তবুও গোলাপের মতো টকটকে ঠোঁট দুটো কাঁপে তার। ভাবিদের বাসায় ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু আমার সাথে শুয়ে আছে। আপু এখানে এখানে অনেক রক্ত জমাট বেঁধে আছে। আপুর কাপড়ও লাল হয়েছিল। খুব কাঁদছিল আপু। ভাইয়াকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল। আমি কখনো দেখিনি আপুকে কাঁদতে। আমার কষ্ট হচ্ছিল। পরে ভাবি এলো, ভাইয়ের সাথে কথা কাটাকাটি করে আপুর মাথায় ফুলদানি দিয়ে বাড়ি মারলো। উচ্চস্বরে ফুপিয়ে ওঠে শ্রেয়া। কান্নার তারে শরীর দুলছে তার। আবরণ হাঁটু ভেঙে বসে শ্রেয়ার সামনে। চোখের পানি মুছে দিয়ে ভ্রুকুচকে বলে, আরে বল, কাঁদছিস কেন রে? তোর ভাইকে থেকে বলছিলাম, বালটা ভীষণ চেতে আছে। বোনের প্রতি কি ভালোবাসা! বাপ, বোন জিনিসগুলো এরকম নাকি? কে জানে, কে জানে। বোনের আদর তেতো না মিঠা। কাঁদিস না, আবার কাঁদলে আমার রুমের বেলকনি থেকে ছুঁড়ে ফেলবো তোকে। চুপচাপ দাঁড়িয়ে থাক আমাদের সাথে। শ্রেয়া গুটিয়ে গেল খানিক। কান্না ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। ভেজা চোখে তাকিয়ে আছে আবরণের দিকে। তার চোখে মুখে কিছু একটা লোভ প্রকাশ পাচ্ছে। আবরণ তড়িঘড়ি করে উঠে পড়ার আগেই হুট করে তার 2 গাল ধরে টেনে দিল শ্রেয়া। সবগুলো খিলখিল করে হেসে উঠল। ফোলা ফোলা গাল দুটো আরো ফুলো হয়ে উঠল শ্রেয়ার। হাসতে হাসতে বলল, ভাইয়া তোমার গাল দুটো এত কিউট কেন? কি নরম আর তুলতুলে। মীরাবার সানির চক্ষু চড়ক গাছ। এতক্ষণ তো আবরণ ধমক দিয়েছে, এবার না চর বসায় এই ছেলে। আবরণ শ্রেয়ার নরম গাল দুটো শক্ত করে চেপে ধুল, সেই সাথে নাকটাও। কপাল কুচকে রেখেই বলল, তোর গালটাও দেখছি নরম, একদম ভাপা পিঠার মতো। যা, সামনে আসিস না, চর মেরে ভাপা পিঠা থেকে চ্যাপটা পিঠা বানিয়ে দেব। শ্রেয়া, কোথায় তুমি? ভাইয়া নিতে এসেছে। সেজানের কণ্ঠ শুনে ভেতর থেকে সানি বের হয়ে আসে। গম্ভীর মুখে সেজানকে দেখে ঢোক গেলে সে ধীর কণ্ঠে বলে, ভাইয়া আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। সেজান সন্তুষ্ট হেসে সোফায় বসে রইল। বড্ড ক্লান্ত লাগছে তার। শ্রেয়নাকে ঘুম পাড়িয়ে রেখে ফ্রেশ হয়ে শ্রেয়াকে নিতে এসেছে। বাচ্চা মেয়েটা অচেনা লোকদের সাথে কতক্ষণ ধরে বসে রয়েছে। তারও মাথা কাজ করছিল না তখন। তবে ছেলেগুলোকে দেখে ভদ্রই মনে হয়। এখন সন্ধ্যা নেমে এসেছে। 7টা বাজতে চলল। শ্রেয়নাকে নিয়ে এতক্ষণ হসপিটালেই ছিল। জ্ঞান ফেরার পরই ফিরে এসেছে তাকে নিয়ে।
ভাইয়া ও আসতে চাইছে না, আজকে নাকি আমাদের সাথেই থাকবে। সানির কথায় কপালে ভাঁজ পড়ল সেজানের। সানিকে বলে তাকে যেন শ্রেয়ার কাছে নিয়ে যাওয়া হয়। সানি মিনমিন করে তাকে পিছু নিতে বলে। সেজান চুপচাপ সানির সাথে চলল। এই পিচ্চি হঠাৎ এদের ভক্ত হয়ে গেল কি করে? রুমে প্রবেশ করে বিছানায় একজনকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল সেজান। পাশেই হুইল চেয়ার রাখা। অসুস্থ ছেলেটা হয়তো ঘুমোচ্ছে। সম্পূর্ণ ঘরে ভালোভাবে নজর বুলিয়ে নিল সেজান। শ্রেয়া তো কোথাও নেই। প্রশ্নাত্মক দৃষ্টিতে সানির দিকে তাকায় সেজান। গমগমে কণ্ঠে বলে, শ্রেয়া কোথায়? শ্রেয়ার কথা কানে আসতেই তার উৎস খুঁজতে লাগলো সেজান। অবশেষে আলমারির ওপর শ্রেয়াকে বসে থাকতে দেখে বিস্ময়ে চোখজোড়া বড় হয়ে এলো। আলমারির উপর আবরণ শুয়ে আছে। দেয়ালের সাথে হেলান দিয়ে সেখানে বালিশ পেতে ঘুমিয়ে আছে। তার পেটে হেলান দিয়ে 2 পা আলমারির বাইরে ঝুলিয়ে ফোনে গেম খেলছে শ্রেয়া। মুখের চারপাশে চকলেটের ছড়াছড়ি। গায়ে নতুন পোশাক, মাথায় নতুন গোলাপি রঙের হেয়ার ব্যান্ড, 2 হাত ভর্তি চুড়ি, পায়ে নুপুর বাজছে। তুমি ওখানে কি করছো? পড়ে যাবে তো। দ্রুত এগিয়ে এসে শ্রেয়ার পা ধরে সেজান। সঙ্গে সঙ্গে শ্রেয়া নিজের পা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তুমি চলে যাও, আজ আমি ভাইয়াদের সাথেই থাকবো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেজান। বোন আগে কখনো এরকম আবদার করেনি। মুখভঙ্গি গম্ভীর করে নেয় সেজান। কঠিন গলায় বলে, নেমে এসো, এখান থেকে চলো। অনেকক্ষণ থেকেছো ভাইয়াদের কাছে, আর জ্বালাতন করতে হবে না। আমি যাব না মানে যাব না। আমাকে আবরণ জাহিদ নতুন জামা কিনে দিয়েছে, বাহিরে ঘুরতে নিয়ে গিয়েছে, চকলেট কিনে দিয়েছে, আমরা রেস্টুরেন্টে খাবারও খেয়েছি। আবরণ জাহিদ অনেক ভালো, সে বিরক্ত হবে না। সেজান ভ্রুকুচকে তাকায়। আবরণ জাহিদকে? শ্রেয়া তার পেছনে ইশারা করে। সেজান দৃষ্টি উঁচু করে তাকায় সেদিকে। ফর্সা গোলগাল মুখশ্রী, টকটকে গোলাপি বর্ণের ঠোঁটজোড়া উল্টে রাখা, ঠিক বাচ্চাদের মতো। চেহারায় বাচ্চা বাচ্চা একটা ছাপ আছে। বড় চুলগুলো চোখের উপর পড়ে আছে। ঘন ঘন শ্বাস ফেলছে। বিভোর ঘুমে মত্ত আবরণ। শ্রেয়া হাত নাড়ায় সেজানের মুখের সামনে। ক্রাশ খেলে ভাইয়া? আমিও খেয়েছি। আবরণ জাহিদ খুব সুন্দর। সেজান গরম চোখে তাকায়। বড়দের নাম ধরে ডাকতে নেই। চলো এবার বাসায় যাব। শ্রেয়া যাবে না। আবরণের গা ঘেঁষে বসে। শরীরের সব ভর ছেড়ে দেয় তার উপর। ঠোঁট উল্টিয়ে বলে, আমি যাব না। জোর কেন করছো? সানি অসহায় নেত্রে তাকিয়ে আছে। সে মনে প্রাণে চাচ্ছে শ্রেয়া যেন থাকে এখানে। মেয়েটা বাচাল হলেও তাদের পছন্দ হয়েছে। খুব মিষ্টি আর বুদ্ধিমতী। সেজান শ্রেয়নার কথা শুনল না। চেপে ধরল তার ছোট কোমল হাত। টান দিতে চাইলেই আবরণ ফট করে তার চোখ মেলে। সেজান সেদিকে তাকায়। ঘন পাপড়ির আড়ালে চোখের মণি দুটো বড় আর কালো। শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণ। আরে ছাড়েন, যেতে চাচ্ছে না, জোর কেন করছেন? জানেন না মেয়েদের সাথে জোর জবরদস্তি করা কত বড় অপরাধ? সেজান ছেড়ে দেয় শ্রেয়ার হাত। ততক্ষণে আবরণ উঠে বসেছে। দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে আছে শ্রেয়ার ঝুঁটির দিকে। এখনো চোখের উপর চুলগুলো লেপ্টে আছে। সেজান খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। ছেলেটা দেখতে শুনতে তো দারুণ, তবে মাথায় কি সমস্যা আছে? ভাইয়া তুমি যাও, আপুকে দেখে রেখো, আমি এখানেই থাকবো। আবরণ জাহিদ, আমি কিন্তু যাব না। আবরণ মৃদু টেনে ধরল শ্রেয়ার চুল। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ভাই চলে যান, বাচ্চা আমাদের সাথেই থাকবে। সেজান কিছু বলে না। শ্রেয়ার পায়ে কিছুক্ষণ হাত বুলিয়ে দেয়। এরপর আবরণের দিকে এক পলক তাকিয়ে প্রস্থান করে। শ্রেয়া সেদিকে তাকিয়ে দাঁত কেলালো। আবরণ পেটে চিমটি কেটে বলে, ভাইয়া ভাইয়া চলে গেছে আবরণ জাহিদ, আমি আজ তোমার সাথে থাকবো। আবরণ নিজের চুলগুলো পেছন দিকে ঠেলে দিল। ঠোঁট কামড়ে কিছুক্ষণ চেয়ে রইল। হুট করেই জোরে টেনে ধরল শ্রেয়ার ঝুঁটি। শ্রেয়া মৃদু স্বরে আহ করে ওঠে। আবরণ তার জিভ মারির সাথে কামড়ে ধরে, যার ফলে বাকি অর্ধেক বাইর অব্দি বেরিয়ে চলে আসে। সেই অবস্থায় আবরণ অস্ফুট স্বরে বলে ওঠে, শালি, তোরা তো ঢং কেন বলতো? ভাইয়ের সাথে গেলে না কেন বাল? সারাদিন আমার মাথা খেয়েছিস, গাল টানতে টানতে লাল বানিয়ে ছেড়েছিস। এখন আমার কোন মতলব তোর? শ্রেয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না, বরং আবরণের গাল টেনে দিল। সঙ্গে সঙ্গে আবরণ তার মাথায় থাপ্পড় দিল। গাল ছেড়ে মাথায় হাত বোলাতে বোলাতে শ্রেয়া বলল, তুমি যাই বলো, আমাকে যেতে দিতে তুমিও যাওনি, না হলে ভাইয়ার সাথে পাঠিয়ে দিতে না। এতটাও বড় হইনি আমি
যে কোলে করে রুমে নিয়ে আসতে পারবে না। আবরণ চোখ গরম করে তাকায়। শ্রেয়াকে দু হাতে কোলে তুলে এক লাফে নেমে পড়ে আলমারির ওপর থেকে। খিলখিল করে হেসে ওঠে শ্রেয়া। আবরণ সেদিকে বিরক্তির সাথে তাকায়। বিশ্রীভাবে হাসিস না তো শালি। মেয়ে লোকের ভ্যাটকোনা দেখতে ইচ্ছে করে না। বাল ফালাইতে হুদায় তোকে রেখে দিয়েছে। যা, বের হয়ে যা ফ্ল্যাট থেকে। বলেই শ্রেয়ার বাহু ধরে টেনে হিস্ট্রি নিয়ে বের হয়ে এলো রুম থেকে। সানি তখন কিচেনে চা বানাচ্ছে। শ্রেয়া আবরণের হাত আঁকড়ে ধরে দোল খাচ্ছে, যেন বেশ মজা পাচ্ছে সে। আমাকে বের করবে না আবরণ জাহিদ, মেরে ফেলবো তোমায়, শয়তান ছেলে। থামে আবরণ, বাঁকা চোখে তাকায় শ্রেয়ার দিকে। শ্রেয়া হাসি হাসি মুখে চেয়ে থাকে আবরণের দিকে। আবরণ জলদ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তাহলে কসম কর পরবর্তীতে আমার গাল ধরে টানবি না, নাহলে ছুঁড়ে ফেলে আসবো বাইরে। শ্রেয়া গাল ফুলালো, ছেড়ে দিল আবরণের হাত। সোফায় গিয়ে বসে পড়ল, হাত ছাড়লো সানির উদ্দেশ্যে। সানি ভাইয়া, এক কাপ চা আমার জন্য। আবরণকে ইগনোর করলো শ্রেয়া। আবরণ ফিচেল হাসে। এতটুকু বিচ্ছু মেয়ে তাকে ইগনোর করে? ঢং দেখলে গা জ্বলে যায়। সানি হাসি মুখে এগিয়ে এলো শ্রেয়ার দিকে। চায়ের কাপ হাতে দিয়ে সতর্কতার সহিত বলল, গরম কিন্তু, হাতে লাগবে। আবরণ মৃদু পায়ে এসে দাঁড়ালো শ্রেয়ার পেছনে। চায়ের কাপ টান দিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। খানিক অবাক হয় শ্রেয়া। আবরণ থেকে কথা বলার সুযোগ না দিয়ে কাঁধে তুলে নিল। শ্রেয়া পা ছোড়াছুড়ি করছে, চুল টেনে ধরে আবরণের। আবরণ রুমের দিকে যেতে যেতে ধমকে বলে ওঠে, চুপ থাক, আমার শরীর টিপে দিবি। কথা বলালে মাথায় তুলে আছাড় মারবো ছেঁড়া। চেঁচে উঠল শ্রেয়া, কিল দিল আবরণের পিঠে। আমার নাম শ্রেয়া, আবরণ জাহিদ, আমাকে ছেড়ে বলবে না। চুপ, হাজার বার বলবো ছেঁড়া ছেঁড়া ছেঁড়া। শ্রেয়া কামড়ে ধরে আবরণের কাঁধ। অস্ফুট স্বরে চেঁচিয়ে ওঠে আবরণ। সময় এখন মধ্যরাত, চারপাশটা নির্জীব। গভীর ঘুমে আচ্ছন্ন শ্রেয়না। মাথায় মোটা একটা সাদা ব্যান্ডেজ, সেথায় ছোপ ছোপ রক্তের দাগও দেখা যাচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলছে, খুবই ক্লান্ত দেখাচ্ছে তার আদল। দেহটা যেন একদিনেই মিশে গেছে বিছানার সাথে। অন্ধকার রুমের দরজা খট করে খুলে গেল। ব্যালকনির আলো যতটুকু ঘরে প্রবেশ করে ততটুকু আলোতেই একটা কালো ছায়া দেখা যায়, যেটা সন্তর্পণে এগিয়ে আসে বিছানার দিকে। শ্রেয়না তখনও ঘুমে বিভোর। ছায়াটা তার শিয়রের কাছটায় এসে দাঁড়ায়। সেভাবেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ছায়া মানবটা বসে শ্রেয়নার পাশে, বালিশের দুপাশে হাত রেখে ঝুঁকে খানিকক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে, হয়তো গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শ্রেয়নাকে। টুপ করে এক ফোঁটা পানি পড়ে শ্রেয়নার গালে, তাতেও হেলদোল নেই তার। গভীর ঘুমে মত্ত সে, সবে মেডিসিনের বদৌলতে। মানব ছায়াটা আরো কিছুক্ষণ চেয়ে থাকে শ্রেয়নার মুখ পানে। সেরকম স্পষ্ট নয় তার চেহারা, তবুও সে তাকিয়ে আছে। তোমার কষ্ট কমাতে পারবো না, তবে কষ্টের কারণটা অবশ্যই গোড়া থেকে উপড়ে ফেলতে পারি, আর সেটা গরু দেখাবো। কিছুটা এগিয়ে যায় শ্রেয়নার মুখের দিকে, নেশাতুর কণ্ঠে বলে, আমার বাটার টোস্ট, আমার কল্পনার অর্ধাঙ্গী নেই। শ্রেয়নার যখন ঘুম ভাঙে সম্মুখে সায়ানো প্রীতিকে দাঁড়িয়ে থাকতে দেখে। খানিক অপ্রস্তুত হয় সে, তবে প্রতিক্রিয়া দেখায় না। মাথাটা ভার হয়ে আছে, তবুও কেমন যেন হালকা লাগছে। ভালো ঘুম হয়েছে তার। গোসল করতে পারলে আরো ভালো লাগতো। বিছানা থেকে সরাসরি ব্যালকনি দেখা যায়। মাঝখানে একটা দরজা সহ পর্দা, যা এই মুহূর্তে গোটানো। বাইরে আলোর রেশ কম দেখে অবাক হয় শ্রেয়না। শ্রেয়নার বোকা বোকা কথা শুনে সায়ান কোমরে হাত রেখে গভীর দৃষ্টিতে তাকায়। প্রীতি তখন কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে। শ্রেয়নার খবর জানতে সে সকালে এসেছিল তারা। মেয়েটা কল ধরে না, লাইনেও আসে না। কাহিনী জানতে হবে তো। শ্রেয়ার কাছে সব শুনেছে তারা। সেই থেকে প্রীতি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সেজান তাদের বাসায় শ্রেয়নার কাছে রেখে অফিসে গিয়েছিল। সারাদিন তারা শ্রেয়নার পাশেই ছিল। শ্রেয়না ভ্রু কুচকে চেয়ে আছে তাদের দিকে, যদিও কপালটা কেমন যেন টানছে। পাত্তা দিল না শ্রেয়না। এমন একটু আধটু ব্যথা করবেই, স্বাভাবিক। এখন সন্ধ্যা হয়ে এসেছে, তুই সারাদিন মরার মতো ঘুমিয়েছিস, আর আমরা মশা মেরেছি। শোন, বাহিরে ঝামেলা হচ্ছে, কেউ বাজেভাবে রায়নের দাঁত সব ভেঙে ফেলেছে। তোর ভাবির বাপের বাড়ির লোকজন সন্দেহ করছে এইসব সেজান ভাইয়ার কাজ, তাই তারা ঝামেলা করছে ওনার সাথে। চমকে ওঠে শ্রেয়না। তার কানে শুধু সেজনের সাথে ঝামেলা হচ্ছে এইটুকুই প্রতিধ্বনিত হচ্ছে।
চমকে ওঠে শ্রেয়না। তার কানে শুধু সেজানের সাথে ঝামেলা হচ্ছে এতটুকুই প্রতিধ্বনিত হচ্ছে। শরীর থেকে একটানে কম্বলটা সরিয়ে দিল। প্রীতির গায়ে থাকা ওড়নাটা এক হাতে টেনে নিয়ে বাইরের উদ্দেশ্যে পা বাড়ালো। পেছন থেকে চেঁচিয়ে ওঠে সায়ান। সেই সাথে প্রীতির পিঠে ধরাম করে কিল বসায়। তার চেপে বলে, কুত্তা বলে দিলি কেন? ভাইয়া এখন মাখন বানাবে আমাদের। প্রীতি কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তার পেট ফুলে গেছে। সে কখন থেকে অপেক্ষা করছে শ্রেয়নার ঘুম ভাঙার। সব বলে দিয়েছে। এখন তার পেট শান্তি, মনও শান্তি। পেটে হাত বোলালো প্রীতি। সায়ান ততক্ষণে শ্রেয়নার পিছু নিয়েছে। বাইরের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত সায়ান। ঝামেলা হতে পারে সেখানে। শ্রেয়নাকে আটকাতে হবে, না হলে তাদের রক্ষা নেই। শ্রেয়না দরজা খুলে দ্রুত বের হয়ে আসে। চটজলদি লিফটে ওঠে। সায়ানও দৌড়ে এসে লিফটে চড়ে। শ্রেয়না ছটফট করছে। ওড়না হাতের আঙুলে পেঁচাচ্ছে, পুনরায় সেটা খুলছে। সায়ান থেকে আটকায় না, বোঝানোর চেষ্টাও করে না। সে শুধু শ্রেয়নাকে রক্ষা করবে, এতটুকুই তার কাজ। তাছাড়া শ্রেয়নাকে থামাতে চাইলেও সে এখন কথা শুনবে না। লিফট থামতেই বেরিয়ে আসে শ্রেয়না। তার পেছনে সায়ান। শ্রেয়না আশেপাশে তাকায়। এখানে কেউ নেই। অগত্যা গেটের দিকে পা বাড়ায় সে। নিশ্চয়ই বাইরে তার ভাই। শ্রেয়ানা, যেও না সেখানে। সেজন বাবা তোমাকে যেতে নিষেধ করেছে। দারোয়ান কথাগুলো বলতে বলতে এগিয়ে আসলো। শ্রেয়না শুনলে তো। ততক্ষণে সে গেট পেরিয়ে গিয়েছে। ডানে বামে তাকাতেই তাদের বাসার পাশের স্কুলে মাঠে মানুষজন দেখতে পেল। দ্রুত গতিতে এগিয়ে গেল সেদিকে। সায়ানও ছুটল তার পেছনে। শ্রেয়না এদিক সেদিক তাকায়। এতগুলো মানুষের মধ্যে সেজানকে খুঁজে পাচ্ছে না। এখানকার তেমন কাউকে চেনে না সে। যারা তাদের ফ্লোরের তাদেরকেই চিনতে পারল শুধু। কিন্তু সেজান কোথায়? শ্রেয়না এক কোণে দাঁড়িয়েছিল। পা বাড়ানোর জন্য উদ্যত হতেই হঠাৎ করে ভিড়ের মধ্যে সেজানকে দেখতে পেল। সেজানের সাথে তার দৃষ্টি বিনিময় হতেই চোখ গরম করে সেখান থেকে চলে যাওয়ার ইঙ্গিত দিল সে। শ্রেয়না অসহায় দৃষ্টিতে তাকালো সেদিকে। সেজান আরও কিছু ইশারায় বলবে তার আগেই ভিড়ের মধ্য থেকে একজন মিনি সাইজের চাকু চালিয়ে দেয় সেজানের বাহুতে। চমকে ওঠে শ্রেয়না। শরীর শিউরে ওঠে তার। বরফের মতো জমে রয় সেখানে। ভিড়ভাট্টা ভেঙে যায় মুহূর্তেই। পরিচিত দু একজন ছাড়া যে যার মতো ছুটে চলে যায় সেখান থেকে। ওরা মারামারির নিয়তেই এসেছে, সেই প্রস্তুতিই দেখা যাচ্ছে তাদের মধ্যে। সেজান বাহু চেপে দাঁড়িয়ে আছে। অগ্নি দৃষ্টি তার, যেন কাঁচা চিবিয়ে খাবে। লোকগুলো এতে দমল না। এতক্ষণ যাবৎ এখানে সেজানের শ্বশুর আর রুহির বড় ভাই ছিল। সেজান তাদের পূর্বেই সমস্ত ঘটনা বলেছে। সে যে রায়ানের কিছু করেনি সেটাও বলেছে। তারা নিতান্তই ভদ্র মানুষ। সেসব শুনেও চলে গিয়েছে। মেয়ে আর ছেলের কাছে খুবই লজ্জিত তারা। সেজানকে এও বলে গিয়েছে সে যেন ঠান্ডা মাথায় একটু ভাবে, রুহিকে ডিভোর্স না দেয়। সেজান তাদের এগিয়ে দেওয়ার জন্যই এসেছিল। তবে ফেরার পথে মাঠের কাছে কয়েকজন লোক ডেকে নেয় তাকে। পরিচয় দেয় তারা সেই পরিবারের আত্মীয় স্বজন। সেজান চেনে না তাদের, দেখেনি কখনো। তর্কাতর্কি লাগিয়ে দেয় তারা। রায়ানের ওই অবস্থা সেজানই করেছে, সেটা তারা জোর দিয়ে বলে। লোকজন জমা হয়। লোকগুলো সেজানের সাথে বাজে আচরণ করতে থাকে। সেজান তবুও শান্ত। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবে না সে। যেখানে তার বোন জড়িত সে ব্যাপারে তো মুখে বোমা মারলেও কথা বের হবে না। তাছাড়া সেজানের মনে হচ্ছে এসব ভাড়াটে লোক, যা রায়ান পাঠিয়েছে তাকে সাহায্য করার জন্য। শ্রেয়না দৌড়ে গেল সেজানের দিকে। লোকগুলোর সাথে কখনোই পেরে উঠবে না সেজান। তার হাত থেকে রক্ত ঝরছে। ওদের অবস্থা দেখে মনে হচ্ছে সেজানকে তারা আজ জানে মেরে ফেলবে। শ্রেয়ানা, খবরদার এদিকে আসবি না। সায়ান ছুটে আসে শ্রেয়নার পিছু পিছু। সায়ান, ওকে আটকাও, আসতে দিও না। সেজানকে ঘিরে দাঁড়িয়েছে তারা। হাত গড়িয়ে রক্ত পড়ছে। সেজান ঘামে জর্জরিত মুখ মুছে নেয় বাম হাতের কাপড় দিয়ে। লোকগুলো পুনরায় মারার জন্য উদ্যত হয় তাকে। সেজান শুধু তাকিয়ে থাকে। এই মুহূর্তে কিছুই করার নেই তার। শ্রেয়না এসেছে, বোনকে তো এদের থেকে রক্ষা করতে হবে। এদের উদ্দেশ্য ঠিক লাগছে না সেজানের। হুট করেই হর্ন বাজিয়ে কালো রঙের একটা বাইক এসে থামে সেখানে। শ্রেয়া হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। শ্রেয়না বাইক পেরিয়ে এগোতে নেবে, তৎক্ষণাৎ তার কবজি চেপে ধরে আবরণ। থেমে যায় শ্রেয়নার পা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। শ্রেয়াকে এক হাতে নামিয়ে দিয়ে নিজেও নেমে পড়ে আবরণ। শ্রেয়নার হাত তখনও তার হাতে আবদ্ধ। কি রে বেটা, এত বড় জোয়ান মর্দ ছেলে তুই, সামান্য একটা লিলিপুট কাটকাতে পারিস না? এই ছোটটাকে দেখ, আমি বড়টাকে দেখি।
সায়ানের উদ্দেশ্যে কথাগুলো বলে শ্রেয়নার দিকে তাকায় আবরণ। শ্রেয়না জোরে শ্বাস ফেলছে, যার ফলে বুক দ্রুত গতিতে ওঠানামা করছে তার। কপালের মোটা ব্যান্ডেজটার দিকে এক পলক তাকায় আবরণ। বিরক্তিকর কণ্ঠে বলে, অসুস্থ অবস্থায় এখানে কে? আবারও মার কি মাথা ফেরাতে এসছেন মিস সিনিয়র? শ্রেয়না দাঁত চেপে নিজেকে সংযত করে চোখ পাকিয়ে বলে, হাত ছাড়ো। ছাড়বো না। আবরণের কণ্ঠ শান্ত। শ্রেয়না শান্তি পেল না, রাগে হিস হিস করছে সে। হাত ছাড়ো আমার। ভালোভাবে বলছে বাসায় যান। বালের ঢং কিন্তু সহ্য হয় না আমার। এখানে সে গার্বল উদ্ধার করে ফেলেছেন। এ বড় ভাই, নিউজ এটাকে ছাগল মহিলা। সায়নের দিকে ছুঁড়ে মারে শ্রেয়নাকে। এতক্ষণ সকলের দৃষ্টি তাদের দিকেই ছিল। আবরণ তার কালো রঙের শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে যায় লোকগুলোর দিকে। সামনে দাঁড়িয়ে স্বভাব সুলভ তার লম্বা চুলে হাত বোলায়, গমগমে কণ্ঠে বলে, কি রে হারামের বাচ্চা, তোর আমাকে ভদ্রলোকের মতো জীবনযাপন করতে দিবি না বলে পণ করেছিস মাদারফাকার? সেজান আবরণের দিকে এক পলক তাকিয়ে বাকি লোকগুলোর দিকে তাকায়। সকলেই জড়সড় হয়ে আছে। কয়েকজন ঢোকও গিলছে অনবরত। আবরণ এক কদম এগোয়, তারাও কয়েক পা পিছিয়ে যায়। আবরণ পুনরায় এগিয়ে যায়, তারাও পেছনে ফিরে যায়। বিরক্ত হয় আবরণ, তাতে দাঁত চিপে বলে, গোলামের পুত, মারামারি করতে এসে পশ্চাৎপসরণ করছিস কেন? তোদের পশ্চাতে বটগাছ না লাগিয়ে যাবো না আমি। আয় মারামারি কর। সরি ভাই, মাফ করবেন, আমরা শুধু রায়হান ভাইয়ের কথা শুনে এখানে এসেছিলাম। স্যারকে বলবেন না প্লিজ, চামড়া গুটিয়ে নেবে। তাদের দলনেতা এতটুকু বলেই দলবল নিয়ে চম্পট কাটল। আবরণ পাশে পড়ে থাকা ডাবের খোসাটা ছুঁড়ে মারল। সেটা গিয়ে একজনের পিঠে পড়ল। ব্যথায় চিৎকার করে ওঠে লোকটা, তবুও দৌড়ের গতি কমায় না। আবরণ রেগে আছে, কোমরে হাত রেখে রক্ত চোখে তাকিয়ে আছে লোকগুলোর গমন পথে। এক পর্যায়ে কোমর দুলিয়ে ব্যঙ্গ করে বলে ওঠে, ঠ্যালকে বলবেন না যাওরার দল, তোরা আমাকে ভয় না পেয়ে নিরুৎসাহিতে নাম নিচ্ছিস। নেক্সট টাইম তোদের কাউকে যদি হাতের কাছে পাই, পিঠের ছাল তুলতে তুলতে নিরুৎসাহিতের নাম ভুলে দেব, বোকাচোদা। সেজানের দিকে তাকায় আবরণ। সেই অবস্থায় বলে ওঠে, মার খাওয়ার জন্য এখনো দাঁড়িয়ে থাকবেন বড় ভাই, নাকি বাসায় যাবেন? সেজান কিছু বলে না, গভীর দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। ততক্ষণে শ্রেয়না এগিয়ে এসেছে, ঝাঁপিয়ে পড়ে সেজানের বুকে। আবরণ বিরক্ত হলো শ্রেয়নার উপর, যাকে বলে কঠিন বিরক্তই। সেজানকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রেয়নাকে এক ঝটকায় ছাড়িয়ে এনে কিছুটা দূরে দাঁড় করিয়ে দেয়। ঘটনাটা দ্রুত ঘটল। সেজান এখনও তার হাত উঁচু করে রেখেছে শ্রেয়নার মাথায় হাত দেওয়ার জন্য। শ্রেয়নাও হতবাক। এত নাকামো করতে হবে না, দ্রুত ওনাকে হসপিটাল নিয়ে যান। অন্যথায় মাথায় সবসময় হাত রাখার জন্য ভাইয়ের সুন্দর হাতখানা থাকার সৌভাগ্য করা হবে না। চমকায় শ্রেয়না, ছলছল নেত্রে তাকায় সেজানের দিকে। সেজান শান্ত গলায় বলল, তুই ফ্ল্যাটে যা, আমি ফার্মাসি থেকে আসছি, চিন্তা করিস না, 5 মিনিটের মধ্যে ফিরে আসবো। শ্রেয়নার উত্তরে অপেক্ষায় থাকে না সেজান। পা আবার এসে তৎক্ষণাৎ আবরণ পেছন থেকে ডেকে উঠে তাকে কোমরে এক হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে বলে, বড় ভাই, ফার্মেসি বন্ধ, আপনার রক্ত বন্ধ করা জরুরি। আমার বাইকটা নিয়ে যান, হসপিটাল থেকে ট্রিটমেন্ট করে আসবেন। সেজান নিজের মতো হাঁটছে। আবরণের কথা কানে গেল বলে মনে হলো না। আবরণ হাতে থাকা চাবি দিয়ে গুঁতো দেয় শ্রেয়নার বাহুতে। চমকে ওঠে শ্রেয়না, ইঙ্গিত বুঝতে পেরে থতমত খেয়ে বলে ওঠে, ভাইয়া প্লিজ বাইক নিয়ে যাও, রক্ত পড়া বন্ধ করতে হবে তো। বাইক নিয়ে দ্রুত যেতে পারবে। আবরণের হাত থেকে চাবি কেড়ে নিয়ে দ্রুত সেজানের দিকে যায়। আবরণ তা দেখে বিড়বিড় করে গালি ছড়ে শ্রেয়নার উদ্দেশ্যে। গটগট পায়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দেয়। শ্রেয়না সেজানের হাতে চাবি দিয়ে অনুনয় করে। সেজান কথা না বাড়িয়ে বাইকে চেপে বসে। স্বস্তির শ্বাস ফেলে শ্রেয়না। শ্রেয়ার সায়ানও রওনা হয়েছে বাসার উদ্দেশ্যে। শ্রেয়নাও পা বাড়ায়, দ্রুত পদে এগিয়ে আবরণের পাশাপাশি হাঁটতে থাকে। থ্যাঙ্কস। কথা বলে না আবরণ, সে তার মতো হেঁটে যাচ্ছে। শ্রেয়না ভ্রু কুচকায়, এই ছেলেটা তো দেমাগ কেন? বিরক্তিকর কণ্ঠে বলে, তুমি একটা বাচ্চা ছেলে, এত অ্যাটিটিউড নিয়ে ঘোরো কেন? তুমি কি ভাবো এটা তোমার ব্যক্তিত্বের সাথে যায়? থামে না আবরণ, হাঁটতে থাকে। কিছুক্ষণ পর গমগমে কণ্ঠে বলে, আমাকে বাচ্চা লাগে কোন অ্যাঙ্গেল থেকে? ঠিক সময় বিয়ে করে নিলে এতদিনে নিশ্চয়ই 2-1টা বাচ্চা থাকতো। যদি 18 বিয়ে করতাম, প্রতি বছর একটা করে বাচ্চা পয়দা করলেও এতদিনে 5-6টা বাচ্চার বাপ হতাম। ভুলেও বাচ্চা বলবেন না আমায় মিস সিনিয়র। আর অ্যাটিটিউড,
সেটা সর্বদা আবরণ সাইদের সাথে যায়। শ্রেয়না আবরণের লম্বা বক্তব্য শোনে, কিছুটা সময় নেয়। আবরণ আজ অশ্লীল ভাষা ইউজ করছে না দেখে মনে মনে ভাবে শ্রেয়না নিশ্চয়ই ছেলেটা ভদ্র হয়ে যাচ্ছে। হেদায়েত তো বলে কয়ে আসে না। এত কথা বলো কিভাবে তুমি? সত্যিই বাচ্চা ছেলে, দেখতেও বাচ্চা বাচ্চা লাগে। অতি দ্রুতই ভদ্র হয়ে ওঠো, লোকে ভালো বলবে। দাঁড়ায় আবরণ, তার সাথে শ্রেয়নাও দাঁড়িয়ে যায়। ভেবে পায় না আবরণ দাঁড়িয়ে গেল কেন, কিছু কি ভুল বলেছে সে? এসব বালের কথা নেক্সট টাইম আমার সামনে মারলে চটকানা দেবো ধরে। যে দেখেছেন চুপচাপ আছে, ভাষণ দেওয়া শুরু হয়েছে। চুল মাথা একটাও রাখবো না, ভাষণের বাচ্চা। চাল হাট। শ্রেয়নার কপালে ধাক্কা দিয়ে গেট পেরিয়ে ভেতরে ঢুকে যায় আবরণ। শ্রেয়নার দাঁতের দাঁত চেপে পিছু নেয় তার। দুজনে পাশাপাশি লিফটে দাঁড়িয়ে আছে। আবরণ হাতে থাকা ফোনে কিছু একটা করছে। শ্রেয়না লক্ষ্য করে আবরণের হাত মৃদু কাঁপছে। খানিক অবাক হয় শ্রেয়না, এই ছেলে কি অসুস্থ নাকি অন্য কোনো ব্যাপার? আপনি কি অসুস্থ? তাকায় না আবরণ, ফোনের ভেতর যেন ঢুকে যাবে। শ্রেয়না বিরক্ত হয় তার এহেন আচরণে। আমার প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন মনে হচ্ছে। এসব আউল ফাউল চিন্তা মাথায় নিয়ে ঘুরলে ছেড়ে ফেলুন। আমি আপনার জুনিয়র, যত সব বাল পাকনা পোলাপান বয়সের কাপ বোঝে না। শ্রেয়না হতভম্ব নেত্রে তাকিয়ে আছে। লিফট থেকে বের হয়ে গেল আবরণ। শ্রেয়নাও ত্রস্ত পায়ে বেরিয়ে আসে। তার চোখ তখনও বড় বড় হয়ে আছে। ভেতরে কিছু একটা সাজাচ্ছে আবরণকে জবাব দেওয়ার জন্য। আমি ভাই শুদ্ধ পুরুষ, এসব কুরকুরানি ধারের কাছেও নেই। চ্যাটের প্রেম প্রীতি কোন গোলাপের বোধ করে? সামনে পারে জায়গা মতো গোলাপের সিল মেরে দিতাম। ডিসকাস্টিং। শ্রেয়না সেখানেই দাঁড়িয়ে রইল, দৃষ্টি তার আবরণদের ফ্ল্যাটের দরজার দিকে, যা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। কিছু মুহূর্ত যেতেই হুঁশ ফেরে শ্রেয়নার। আবরণ তাকে পদে পদে অপমান করে গিয়েছে। অসভ্য বিচ্ছু ছেলে, কথার কি তেজ! পরের বার এটাকে ছাড়বে না শ্রেয়না। উপকার করেছে, ভালোভাবে একটু কথা বলতে গেছে, কিরকম ব্যবহার করলো, অসহ্য। রুমে এসে হিস হিস করতে করতে হাত খোপা করে নেয় শ্রেয়না। তার সাথে কি ঘটছে সেটা যেন ক্রোধের তাড়নায় ভুলে বসেছে। পড়ার টেবিলের কাছে যেতেই 1 ডজন সাদা রেশমি চুড়ি নজর কাড়ে তার, যার নিচে সাদা রঙের একটা কাগজ। চমকায় শ্রেয়না, দ্রুত চুড়ি ঠেলে কাগজ হাতে নেয়। ভাঁজ খুলে চোখের সামনে ধরতেই আগন্তুকটার লেখা নজরে আসে তার। বাটার টোস্ট। ইস, মন মানছে না, আমার শান্তি পাচ্ছি না, ভেতরটা ছটফট করছে। যখন থেকে জানতে পেরেছে তোমার সাথে করা রায়ানের অন্যায়, বিশ্বাস করো সেই মুহূর্ত থেকে এখন অবধি শরীরে জ্বালাপোড়া করছে। আমার বুক ফেটে যাচ্ছে। এরকমও হয়? কেন হবে না? তোমার কোমল পবিত্র দেহে নোংরা স্পর্শ করার স্পর্ধা কি করে হয় তার? ওকে এমনিতে ছেড়ে দেবো আমি? কখনোই না। আমার বাটার টোস্টের দিকে যে তাকাবে তারই চোখ উপড়ে নেব। কি করেছে জানো? শহরের বাচ্চার সবগুলো দাঁত হাতুড়ে বাড়ি দিয়ে ভেঙেছে। তার চিৎকার শুনে পৈশাচিক আনন্দ পেয়েছি আমি। কত সাহস আমার জিনিসের দিকে হাত বাড়ায়! ভিডিও দেখতে চাও? চুরির প্যাকেটের ভাঁজ একটা পেনড্রাইভ আছে, পারলে দেখে নিও। ভয় পাও না জানো, তোমার শুকনো মুখে যখনই চোখের সামনে ভেসে ওঠে বুকটা থক করে ওঠে আমার। বোঝাতে পারছি না আমার অনুভূতি। এবারও ব্যর্থ আমি। আর হ্যাঁ, ভুলেও কান্না করবে না, মন খারাপ করবে না। তোমার ভাইকে সামলাও, সে কিন্তু ভেতর থেকে অনেক ভেঙে পড়েছে। নিজের খেয়াল রেখো। হারামের বাচ্চাকে কষ্ট দিতে পারেনি বেশি, সেজন্য বুক জ্বালা করছে। যারা মেরে ফেলতে পারলে শান্তি পেতাম। শোনো, আমার বাটার টোস্ট যেন কষ্ট না পায়। তার চোখে কান্না মানায় না। সবসময় নজর রাখি তোমার উপর। ভুল আমাকে এড়িয়ে যাবার চেষ্টা করো না, জানে মেরে দেব। এতে তোমার হৃদয়েশ্বর। চিঠি পড়ে দম আটকে আসে শ্রেয়নার। চুরিসহ চিঠিটা রাখে টেবিলের উপর। দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দেয়। সারা রুমে ক্যামেরা খুঁজতে থাকে। লোকটা তাকে দেখে সব সময়, কি করে সম্ভব? ছি ছি, এসব কি ধরনের কথা! বিছানার চাদর খামছে কিয়ৎক্ষণ বসে রয়। বুকের ভেতর শান্তি অনুভব করছে শ্রেয়না। ঠোঁটে তার ফুটে ওঠে হাসি। দোহাত বুকে গুজে চেয়ে রয় নির্নিমেষ। জানোয়ারটা শিক্ষা হয়েছে। আচ্ছা, দাঁত ছাড়া রায়ানকে কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভয়ঙ্কর। যখন সে কথা বলবে অথবা হাসবে কেমন দেখাবে তখন? রায়ানের চেহারা কল্পনা করে হেসে দেয় শ্রেয়না। বুকে হাত দিয়ে জোরে জোরে হাসতে থাকে। এক পর্যায়ে বিছানায় শুয়ে পড়ে হাসতে হাসতে। চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে, তবুও হাসি থামছে না তার। প্রীতি আর সায়ান দৌড়ে আসে। শ্রেয়না হঠাৎ এত জোরে হাসছে কেন
মাথায় আঘাত লেগে মেমোরি লস হয়ে গেল নাকি?